ইসরায়েলের গোপন অস্ত্র ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিল ভারত। সন্তান বাড়ালেই টাকা দিচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার। ইসরায়েলি হামলায় স্বাধীনতাকামী সংগঠনের প্রধান নিহত। কঙ্গোয় ছড়াচ্ছে নতুন ইবোলা, নেই কোনো টিকা। ইসরায়েলের গোপন অস্ত্র ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অধিকৃত জেরুজালেমের পশ্চিমে বেজ শেমেশে এলাকায় পুরো অঞ্চল কেঁপে উঠেছে। গভীর রাতের এই বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যেন শক্তিশালী কোনো ভূমিকম্প আঘাত হেনেছে। সাধারণ মানুষ, শিশু ও বয়স্করা চরম আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। যুদ্ধ আর সংঘাতের মাঝে বেঁচে থাকা এই মানুষগুলোর চোখে মুখে তখন কেবল মৃত্যুর ভয় আর অজানা আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের পর আকাশে বিশাল মাশরুম বা ব্যাঙের ছাতার মতো কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছে। বহুদূর থেকেও এই ভয়াবহ দৃশ্য দেখা যাচ্ছিল, যা সাধারণ মানুষের মনে পারমাণবিক কোনো দুর্ঘটনার ভয় তৈরি করে। রকেট ও ক্ষেপণাস্ত্র তৈরির দায়িত্বে থাকা ইসরায়েলি প্রতিষ্ঠান টোমের দাবি করেছে এটি তাদের একটি পূর্ব পরিকল্পিত পরীক্ষা ছিল। কিন্তু ঘটনার পর দীর্ঘক্ষণ সেনাবাহিনী ও পুলিশের রহস্যময় নীরবতা সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। চলমান যুদ্ধ ও উত্তেজনার কারণে ইসরায়েলের অস্ত্র কারখানাগুলোর উপর এখন প্রচণ্ড চাপ। বিশেষজ্ঞদের ধারণা, অতিরিক্ত চাপের কারণেই হয়তো এই গোপন ঘাঁটি বড় দুর্ঘটনা ঘটে গেছে, যা এখন ধামাচাপা দেওয়ার চেষ্টাও চলছে। অস্ত্রের এই ভয়ঙ্কর প্রতিযোগিতার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিরীহ মানুষ। দিন শেষে ক্ষমতার এই লড়াইয়ে বারবার বিপন্ন হচ্ছে সাধারণ মানুষের শান্তি ও জীবনের নিরাপত্তা। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যদি এখনো সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া বন্ধ না করে এবং ভারতের ক্ষতি করার চেষ্টা চালিয়ে যায়, তবে তাদের মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। পাকিস্তান দুনিয়ার বুকে টিকে থাকবে নাকি স্রেফ ইতিহাসের পাতায় হারিয়ে যাবে, সেই সিদ্ধান্ত এখন তাদের নিজেদেরই নিতে হবে। মূলত সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী আকারে ইঙ্গিতে পাকিস্তানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার বার্তা দিয়েছেন। ভারতের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে গত বছরের অপারেশন সিন্দুর। কাশ্মীরে হামলার জবাবে পাকিস্তানি ভূখণ্ডে বিধ্বংসী পাল্টা আঘাত হেনেছিল ভারতীয় বাহিনী। দুই পরমাণু শক্তিধর দেশে সেই তীব্র সামরিক উত্তেজনা চলছিল টানা ৮৮ ঘণ্টা। পুরো বিশ্ব তখন এক ভয়াবহ পারমাণবিক যুদ্ধের আশঙ্কায় থমকে গিয়েছিল। সম্প্রতি সেই রক্তক্ষয়ী ঘটনার ১ বছর পূর্তিতেই ভারতের পক্ষ থেকে এই কড়া বার্তা এলো। কিন্তু ক্ষমতার এই লড়াইয়ের আড়ালে সবচেয়ে বড় শক্তি হলো সাধারণ মানুষের জীবন। সীমান্তে যখন কামানের গর্জন শোনা যায়, তখন দুই দেশের সাধারণ মানুষের বুকই কেঁপে ওঠে। মানচিত্র বদলালে সবচেয়ে বেশি ক্ষত বিক্ষত হয় মানুষের স্বপ্ন ও পরিবার। একসময় বলা হতো দুটি সন্তানই যথেষ্ট, কিন্তু এবার উল্টো পথে হাঁটল ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ঘোষণা করেছেন, ঘরে তৃতীয় সন্তান এলে পরিবার পাবে ৩০,০০০ রুপি, আর চতুর্থ সন্তান এলে মিলবে ৪০,০০০ রুপি বোনাস। জন্মহার কমে যাওয়ার আশঙ্কায় এই অদ্ভুত কিন্তু চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, আজকাল অনেক দম্পতি মাত্র একটি সন্তান নিচ্ছেন। এতে সমাজে তরুণদের সংখ্যা কমে যাচ্ছে। দেশ যেন জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো বয়স্ক মানুষদের দেশে পরিণত না হয়, তাই তিনি সন্তান বাড়ানোর উপর জোর দিচ্ছেন। তার মতে, সন্তানরাই আমাদের আসল সম্পদ, তাদের অবহেলা করা যাবে না। তবে এই মানবিক আহ্বানের পেছনে রাজনৈতিক হিসাব নিকাশও দেখছেন অনেকে। বিরোধী দলের দাবি, জনসংখ্যা কমে গেলে লোকসভায় দক্ষিণ ভারতের আসন কমে যেতে পারে। সেই রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতেই এই নতুন কৌশল। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলো সরকারের এই নীতির তীব্র সমালোচনা করেছে। গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখার প্রধান ইজ আল দিন আল হাদ্দাস নিহত হয়েছেন। শুক্রবার চালানো এ হামলার বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনী ও হামাস উভয় পক্ষই নিশ্চিত করেছে। হামাসের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া এবং নেতৃত্ব শূন্য করার অংশ হিসেবে ইসরায়েল এই সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালায়। দীর্ঘদিন ধরে চলা দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাত এবং সাম্প্রতিক উত্তেজনা এই হামলার মূল সূত্রপাত।
হাদ্দাসের মৃত্যুর ফলে হামাসের সামরিক কমান্ডে বড় ধরনের ধাক্কা লেগেছে, যা চলমান সংঘাতকে আরো উস্কে দিতে পারে। এর প্রভাব পড়েছে পুরো গাজায়। গত 24 ঘন্টায় আরো 13 ফিলিস্তিনি নিহত এবং 57 জন আহত হয়েছেন। সব মিলিয়ে গত বছরের 11 অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 870 জনে। চারদিকে ধ্বংসস্তূপ আর লাশের স্তূপের মাঝে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় গাজার মানসিক পরিস্থিতি এখন চরম বিপর্যয়ের মুখে। শান্তি যেন এক সুদূরবর্তী অধ্যায়। নাজমুন নাহার উসবা, কালবেলা। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় আবারও ধাবা বসিয়েছে মারাত্মক ইবোলা ভাইরাস। নতুন এই প্রাদুর্ভাব ইতিমধ্যে 80 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে নতুন আক্রান্তদের শরীরে ইবোলার বুন্দিবুগীয় ধরনটি শনাক্ত হয়েছে, যার কোনো স্বীকৃত টিকা বা নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গত 24 এপ্রিল প্রাদেশিক রাজধানীর মুনিয়ার একটি হাসপাতালে ইবোলার উপসর্গ নিয়ে একটি নার্স ভর্তি হন। তিনি ছিলেন এই প্রাদুর্ভাবের প্রথম রোগী। মূলত বাদুড় থেকে ছড়ানো এই ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির শরীরে তরল পদার্থের সরাসরি সংস্পর্শে এলে অন্য মানুষের মধ্যে ছড়ায়। উত্তর পূর্বাঞ্চলীয় ইদুরি প্রদেশের সীমান্ত উগান্ডা ও দক্ষিণ সুদান সংলগ্ন হওয়ায় এবং মানুষের নিয়মিত যাতায়াত থাকায় ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়েছে। সিডিসি আফ্রিকার সর্বশেষ তথ্য অনুযায়ী অত্যন্ত ছোঁয়াচে এই রক্তক্ষরা জ্বরে এ পর্যন্ত 88 জন মারা গেছেন। এছাড়া আরো 336 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এমনকি সীমান্ত পেরিয়ে উগান্ডার কঙ্গোর এক নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, অসুস্থদের আলাদা করার জায়গা না থাকায় মানুষ বাড়িতেই মারা যাচ্ছেন এবং অসচেতনভাবেই মরদেহ সৎকার করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইবোলার এই বুন্দিবুগীয় ধরনের মৃত্যুর হার প্রায় 50%। এই রোগের প্রধান লক্ষণগুলো হচ্ছে তীব্র জ্বর, বমি এবং শরীর থেকে মারাত্মক রক্তক্ষরণ, যা এক পর্যায়ে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ অকেজো করে দেয়। ভাইরাস শরীরে প্রবেশের পর লক্ষণ প্রকাশ পেতে 21 দিন পর্যন্ত সময় লাগতে পারে। দেশটিতে এটি ইবোলার 17তম প্রাদুর্ভাব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 5 টন সুরক্ষার সংগ্রামে পাঠালেও কঙ্গোর ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে তা পৌঁছানো কঠিন হচ্ছে। তবে পরিস্থিতি সামাল দিতে ডক্টরস উইদাউট বর্ডার্স বড় পরিসরে প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। সীমান্তবর্তী অঞ্চলে দ্রুত পদক্ষেপ এবং আন্তর্জাতিক সহায়তা না মিললে এই প্রাদুর্ভাব বিশ্বব্যাপী বড় বিপর্যয় ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাজমুন নাহার উসবা, কালবেলা।